বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 1 মে 2026 এবং আমরা আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের ক্লাস শুরু করতে যাচ্ছি দেওয়ানি কার্যবিধির। তো আজকে আমরা পড়বো আমাদের সাজেশনের 19 নম্বর প্রশ্ন। আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 19 নম্বর প্রশ্ন হলো, রায় এবং ডিক্রির মধ্যে পার্থক্য আলোচনা করুন। আগে কটা দিয়ে শুরু করি, রায় এবং ডিক্রির মধ্যে পার্থক্য। তো রায় এবং ডিক্রির মধ্যে পার্থক্য আমরা পড়ি পরে, আগে আমার কথা শুনেন। বিষয়টা হলো যে আমরা এতদিনে মোটামুটি জেনে গেছি যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। একটু দাঁড়ান, মাইক্রোফোনটা লাগাইনি। আম, যা বলতেছিলাম যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজির মাধ্যমে, এবং আরজির পরে আমরা কিন্তু দেওয়ানি মামলার পর্যায়ে পড়ছি। দেখেন, আরজির পরে ওই বিবাদী বরাবর সমন যায় 30 দিনের মধ্যে। সমনের পরে আহ ওই বিবাদী লিখিত জবাব দেবে 60 কার্য দিবসের মধ্যে। তারপরে বিচার্য বিষয় গঠন হয়, তারপরে 30 ধারা হয়, তারপরে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়, তারপরে 120 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত শুনানি শেষ হয়, তারপরে অধিকতর চূড়ান্ত শুনানি হয়, তারপরে যুক্তিতর্ক হয়, তারপর রায় হয়, রায়ের পরে যায় হয় কি ডিক্রি। তার মানে আমরা বলতে পারি যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে আর নিষ্পত্তি হয় ডিক্রির মাধ্যমে। এবং ডিক্রি, তাহলে ডিক্রিটা কি? সবার আগে পড়তেছি ডিক্রি। ডিক্রি হলো দেওয়ানি আদালতের একটা সিদ্ধান্ত যার মাধ্যমে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়। মানে মামলায় এক পক্ষ জয়লাভ করে আর এক পক্ষ কি পরাজিত হয়। এটা কিসের মাধ্যমে হয়? ডিক্রির মাধ্যমে হয়ে থাকে। বুঝতে পারছেন? তাহলে ডিক্রি কখন দেয়? একটা মামলার শেষে গিয়ে, একটা মামলার শেষে গিয়ে। এখন আদেশ কি তাইলে? আদেশ হলো একটা মামলা দায়ের করার পরে আদালত যে বিভিন্ন যে সিদ্ধান্তগুলো দেয় মামলা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত, যে বিভিন্ন আপনি সময়ের আবেদন করছেন, সময়ের আবেদন দিছে বা দেয় নাই, আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছেন, দিছে বা দেয় নাই, আদেশ। রায়ের পূর্বে ক্রোকের আবেদন করছেন, আদালত দেখ বা না দেখ, এটা একটা কি আদেশ। তাহলে মামলা চলাকালীন সময়ে আদালত যে সিদ্ধান্তগুলো দিয়ে থাকে সেই সিদ্ধান্তগুলোরে কি বলে? আদেশ। বুঝতে পারছেন? তাহলে ডিক্রি দেয় একটা মামলায় একটাই, ধরেন আপাতত মামলা এখানে একটা, কিন্তু একটা মামলা আদেশ দেয় অসংখ্য। এবং আদেশের কার্যকারিতা কিন্তু সীমিত সময়ের জন্য, এটা চিরস্থায়ী নয়। কিন্তু ডিক্রির কার্যকারিতা কি? চিরস্থায়ী। আর ডিক্রি দেওয়া হয় আরজি প্রেক্ষিতে। আরজি দিচ্ছেন, আরজির প্রেক্ষিতে হয় কি ডিক্রি। আর আদেশ দেওয়া হয় দরখাস্তের প্রেক্ষিতে। আপনি দরখাস্ত দিচ্ছেন, দরখাস্তের প্রেক্ষিতে দিছে আদেশ। এই দুইটা বুঝছেন? এখন তাহলে রায় কি? রায় হলো যে যখন এই যে কোনো আদেশ বা ডিক্রি কেন দিল, এই যে ভিত্তি সময়ের যে বর্ণনা, এই বর্ণনাটারে বলা হচ্ছে রায়। মানে ওই যে ডিক্রি তো মামলা শেষে যে দিল না ভাই, ওই ডিক্রির কেনটা দিল, ডিক্রিটা কেন দিল? এই বাদী মামলা করছিল, এই বিবাদী চাওয়া ছিল, এই বিচার্য বিষয় ছিল, এই PW1 মানে রাষ্ট্রপক্ষের বাদী পক্ষের সাক্ষী 1 নম্বর এই কথা বলছে, বিবাদী পক্ষের সাক্ষী এই নম্বর কথা বলছে, এই কথা বলছে। দেওয়ান নজিরে আছে যে এই সার্বিক দিক পর্যালোচনা করে এই দখল বাদীকে ফেরত দেওয়া হলো। এই যে যে বিস্তারিত যে বর্ণনাটা, এই বর্ণনাটারে বলা হচ্ছে রায়। আর কে ডিক্রি পাইছে নাকি পাই নাই এক কথায় জেনে গেল আনুষ্ঠানিকভাবে, সেটার বলে হচ্ছে ডিক্রি। আর ডিক্রি কেন দিল এটারে বলে কি? রায়। বুঝতে পারছেন? তো তাহলে যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে আবার আমি বলি, বিষয়টা অনেকটা এরকম যে ফুটবল ক্রিকেট খেলা তো আপনারা জীবনে দেখছেন, একজন হইলেও দেখছেন না? দেখেন, আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হচ্ছে ধরেন। এখন খেলাটা আর্জেন্টিনা ধরেন জয়লাভ করছে। এখন খেলা, ফুটবল খেলা তো 90 মিনিট, আর যদিও 90 মিনিটের মধ্যে নিষ্পত্তি না হয় তাহলে আরো বাড়াইতে পারে। তাহলে ধরেন ওই খেলায় আর্জেন্টিনা জিতছে, খেলা শুরু হয়েছিল এবং আর্জেন্টিনা জিতছে, এটা হলো ডিক্রি। এটা কি ডিক্রি। এবং জিতছে যে এটা বোঝা গেল কখন গিয়া? একেবারে খেলার শেষে গিয়া। আর ওই যে যে জেতার সময় ওই যে স্কোর কার্ড দেখায়,
যে মেসি গোল দিছে, এই কয়খান নেইমার দিছে, এই কয়খান লাল কার্ডে, এই কয়খান হলুদ কার্ডে, এই কয়খান হাফ টাইম হয়েছিল, এই সময় এই নাম্বার প্লেয়ার বদলি হয়েছে, এই সময় ফাউল হয়েছে, এই সময়, এই যে বিস্তারিত বর্ণনা, এই বর্ণনাটারে বলে কি? রায়। কারণ এই বর্ণনা দেখেই তো আমি জানতে পারতেছি যে কে জিতছে, বুঝছেন? তাহলে এই বর্ণনাটারে কি বলে? রায়। আর রায় দেখে আমি জানলাম কে জয়লাভ করছে, এটা হলো কি? ডিক্রি। বুঝছেন? আর খেলা শুরু হওয়ার পরে ওই যে 5 মিনিট পর অমুকরে হলুদ কার্ড দিছে, ফ্রি কিক দিছে, পেনাল্টি দিছে, এইগুলো হলো কি সিদ্ধান্ত, যেগুলো দিছে এগুলো হলো আদেশ। তাহলে মামলা খেলা চলাকালীন সময় যে বিভিন্ন যে সিদ্ধান্ত গুলো দিছে এটা কি বলে? আদেশ। তো খেলার সাথে তুলনা দিলেও মূল বিষয়টা মামলার মতো একই রকম, যে ডিক্রি দেয় সবার শেষে গিয়ে। ডিক্রি কেন দিল এর ভিত্তি সময়ের বর্ণনা বলে রায়, আর মামলা চলাকালীন সময় যে সিদ্ধান্ত গুলো দেয় এটাকে বলে কি? আদেশ। বুঝছেন? এখন আপনি যখন ওই, আচ্ছা আগে আমরা পড়া শুরু করি, তাহলে আমরা রায়, ডিক্রি, আদেশ আশা করি একটু হলেও বুঝতে পেরেছি। আচ্ছা বলেন তো, ওই যে আমরা যখন ওই মামলা চলমান থাকে, আমরা তো আরজি ফেরত পড়ছি না 7 আদেশের 10 বিধিতে? বলেন তো আরজি ফেরত ডিক্রি নাকি আদেশ? আরজি ফেরত আদেশ। আরজি ফেরত একটা আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কি? আদেশ। এ তো মামলা চলাকালীন সময়ে দেওয়া হয়। কিন্তু একতরফা ডিক্রি আবার ডিক্রি, কারণ নামের সাথেই কি আছে? ডিক্রি। দেখেন ভূমিকা দেখেন, একটি দেওয়ানি মোকদ্দমা শুরু বাদী কর্তৃক কাজী দাখিলের মাধ্যমে এবং শেষ হয় আদালত কর্তৃক ডিক্রি প্রদানের মাধ্যমে। ডিক্রির মাধ্যমে একটি দেওয়ানি মোকদ্দমার পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়। অপরদিকে দেওয়ানি মোকদ্দমা চলাকালে পক্ষগণ বিভিন্ন সময়ে বিভিন্ন দরখাস্ত দাখিলের মাধ্যমে বিভিন্ন প্রতিকার প্রার্থনা করে। যে কোনো দরখাস্তের প্রেক্ষিতে, আন্ডারলাইন করবেন, যে কোনো দরখাস্তের প্রেক্ষিতে আদালত যে সিদ্ধান্ত প্রদান করে তারা কি বলে? আদেশ। আদেশ বা ডিক্রি কেন বা কি কারণে প্রদান করা হলো সেই ভিত্তি সময়ের বর্ণনারে কি বলে? রায়। একটা আদেশ বা একটা ডিক্রি কেন প্রদান করা হলো, এই যে এই যে যে ভিত্তি সময়ের যে বর্ণনা, এটার বলা হচ্ছে আপনার রায়। তো প্রথমে আমরা চলে আসি ডিক্রির সংজ্ঞা। দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 2 ধারা অনুসারে ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যেটা চূড়ান্তভাবে মোকদ্দমার বিতর্কিত সমগ্র বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। কি সম্পর্কে? সমগ্র অথবা যে কোনো। 2 ধারা অনুযায়ী আদালতের কোনো সিদ্ধান্ত ডিক্রি হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন? অবশ্যই এটা একটা বিচারিক সিদ্ধান্ত থাকতে হবে, মানে এটা দিতে হবে বিচার করে। বুঝছেন? এমন বিচারিক সিদ্ধান্তের আনুষ্ঠানিক অভিব্যক্তি থাকতে হবে। আনুষ্ঠানিক ভাবে দিছে, হ্যাঁ সবার সামনে, জি। এমন সিদ্ধান্ত মোকদ্দমার বিরোধী সকল বা যে কোনো একটি বিষয়ের পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারণ করে। এখন বলেন স্যার সকল আর যে কোনো একটি মানে কি? ধরেন বাদী চাইছে মধ্যবর্তী মুনাফা এবং দখল। মধ্যবর্তী মুনাফা ও দখল। মধ্যবর্তী মুনাফা হলো যে বিবাদী যে ওই সম্পত্তি থেকে যে লাভ করছে, ওটা হলো মধ্যবর্তী মুনাফা। এখানে আদালত বাদীরে দখল দিছে কিন্তু মধ্যবর্তী মুনাফা দেয় নাই, তাহলে এটাও একটা কি? ডিগ্রি। যদি দুইটাই দিত তাহলে সকল বিষয় নির্ধারণ করতো, কিন্তু উদ্দেশ্যে কি? একটা, এটাও একটা ডিগ্রি। এমন নির্ধারণ অবশ্যই চূড়ান্ত প্রকৃতির হতে হবে। একটা উদাহরণ দেখেন, ক ক্ষয়ের বিরুদ্ধে একটি বিক্রয় চুক্তি বাস্তবায়নের জন্য মামলা দায়ের করে। বিক্রয় চুক্তি মানে হলো বিক্রি করতেছে, এখন করতেছে না। ক মানে খ একটা সম্পত্তি বিক্রি করতেছে, এখন আর বিক্রি করতেছে না। আদালত বিচার শেষে সিদ্ধান্ত দেয় যে খ ক কে বিক্রয় চুক্তি অনুযায়ী জমিটি অর্পণ করবে। আদালত বলছে যে খ অবশ্যই জমি করে দিবে। যেহেতু আদালতের এই সিদ্ধান্ত পক্ষসমূহের বিরোধ নির্ণয় করেছে, তাই এটা একটা ডিক্রি। বুঝছেন? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজির মাধ্যমে, আর আরজির প্রেক্ষিতে যে সিদ্ধান্ত দেয় সেটাই হলো ডিক্রি, এবং ডিক্রির মাধ্যমে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে থাকে। আমরা চলে আসি ডিক্রির প্রকারভেদ। ডিক্রি সাধারণত গোল দেবেন 3 প্রকার হতে পারে। কয় প্রকার? 3 প্রকার। কি কি দেখেন? প্রাথমিক ডিক্রি, চূড়ান্ত ডিক্রি, আংশিক প্রাথমিক বা আংশিক
চূড়ান্ত। কিছু কিছু মামলা আছে যেরকম বাটোয়ারার মামলায় প্রথমে দেয় প্রাথমিক ডিক্রি, পরে দেয় চূড়ান্ত ডিক্রি। আর নর্মালি অধিকাংশ মামলাই প্রাথমিক ডিক্রি মানে চূড়ান্ত ডিক্রি হয়ে থাকে আর কি। আচ্ছা, আমরা চলে এসে আদেশে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 2-14 আন্ডারলাইন করেন। 2-14 অনুযায়ী আদেশ হলো আদালতের এমন সিদ্ধান্ত যা ডিক্রি নয়। এখন আবার এইভাবে লেখেন না যে ডিক্রি হলো আদালতের এমন সিদ্ধান্ত, মানে আদেশ হলো যা ডিক্রি নয়, আর ডিক্রি হলো আদালতের এমন সিদ্ধান্ত যা আদেশ নয়। তোমার বাড়ি কোন জায়গা? আরিফ সাহেবের বাড়ির কাছে। আরিফ সাহেবের বাড়ি কোন জায়গা? আমার বাড়ির কাছে। সাধারণত মকদ্দমা চলাকালে আদালত বিভিন্ন প্রকার আদেশ প্রদান করে থাকে। আদেশের মাধ্যমে মকদ্দমার পক্ষসমূহের অধিকার আন্ডারলাইন করেন চূড়ান্তভাবে নির্ধারিত হয় না। চূড়ান্তভাবে নির্ধারিত হয় না, যেমন রায়ের পূর্বে ক্রোকের আদেশ, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ইত্যাদি। 2-14 ধারা অনুযায়ী আদালতের কোন সিদ্ধান্ত আদেশ হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন? মকদ্দমা চলাকালে আদালত এমন সিদ্ধান্ত প্রদান করবে। আদেশ হতে হলে অবশ্যই সিদ্ধান্তটা দিবে কখন? যখন মামলাটা চলমান আছে। আদেশের কার্যকারিতা চিরস্থায়ী হবে না, মানে আপনি এক আদেশ পাই যে আজীবন ভোগ করবেন, বিষয়টা তা না। কোন পক্ষের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করবে না। আদেশের মাধ্যমে কিন্তু কোনো অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে না। প্রকারভেদ দেখেন, সাধারণত 2 প্রকার হতে পারে। আদেশ কয় প্রকার? 2 প্রকার। একটা দেখেন আপিলযোগ্য আদেশ, আর একটা কি? আপিল অযোগ্য আদেশ। এই রতিন সাহেব, এই ফ্যানটা হালকা চালাই দেন, আমার গরম লাগে। আপিলযোগ্য আদেশ কমিয়ে চালাই দেন। একটা হলো আপিল অযোগ্য আদেশ। রায় দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 2-9 অনুযায়ী ডিক্রি বা আদেশের ভিত্তি সময়ের বর্ণনারে কি বলে? রায়। মানে একটা ডিক্রি বা একটা আদেশ কেন দেওয়া হলো, এই যে ভিত্তি সময়ের বর্ণনা, এটাকে বলে রায়। অর্থাৎ ডিক্রি বা আদেশ কেন প্রদান করা হলো তা রায়ে উল্লেখ। মিউট করেন। অপো A18 মিউট করেন। এখন প্রশ্নে জানতে চাইছে রায় আর ডিক্রির মধ্যে পার্থক্য নাকি? দেখেন, প্রশ্নে কিন্তু জানতে চাইছে রায় আর ডিক্রির মধ্যে পার্থক্য, কিন্তু আমরা আলোচনা করছি 3টাই। কারণ সামনে তো এমনও আসতে পারে যে আদেশ আর ডিক্রির পার্থক্য, বা আদেশ আর রায়ের পার্থক্য আসতে পারে না। তো এই জন্য 3টার তুলনামূলক আলোচনা করছি। দেখেন, অপো A18 আপনি তো মিউট করলেন না, আপনারে আমি মিউট করলাম, আবার আপনি আনমিউট করেন। কিছু বলবেন আপনি? বলেন, শুনি, আগে আপনার কথা শুনি। দেখেন, প্রথমে দেখেন সংজ্ঞাগত। ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেটা চূড়ান্তভাবে মকদ্দমার বিতর্কিত সমগ্র বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে নাকি? মানে ডিক্রির মাধ্যমে কোনো পক্ষের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়। আদেশ হলো আদালতের এমন সিদ্ধান্ত যা ডিক্রি নয়। সাধারণত মকদ্দমা চলাকালে আদালত বিভিন্ন প্রকার আদেশ প্রদান করে থাকে। আদেশের মাধ্যমে মকদ্দমার পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয় না নাকি? আর ডিক্রি বা আদেশের ভিত্তিসমূহের বর্ণনাকে কি বলে? রায় বলে। অর্থাৎ একটা ডিক্রি বা আদেশ কেন প্রদান করা হলো তা রায়ে উল্লেখ থাকে। এবার আসেন অধিকার। দেখেন, অধিকার ডিক্রির মাধ্যমে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়, তাই না ভাই? তাই। কিন্তু আদেশের মাধ্যমে মকদ্দমার পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয় না। ডিক্রি বা আদেশ প্রদানের কারণ সমূহ কোথায় উল্লেখ থাকে? রায়। প্রকারভেদে আসেন, প্রকারভেদ। আপনারা যারা এর আগে পার্থক্য মুখস্থ করতেন, পার্থক্য কিন্তু মুখস্থের বিষয় না। কি নিয়ে পার্থক্যটা আমি আলোচনা করতেছি? সংজ্ঞাগত, অধিকারগত। এই যে প্রকারভেদ দেখেন, প্রকারভেদ। ডিক্রি প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এই যে দেখেন, প্রাথমিক, চূড়ান্ত, আংশিক প্রাথমিক, আংশিক চূড়ান্ত। আদেশ সাধারণত 2 প্রকার, আপিলযোগ্য আদেশ আর আপিল অযোগ্য আদেশ। রায়ে কোনো প্রকার ভেদ নেই, বুঝছেন? রায়ে কোনো প্রকার ভেদ নেই। এই সত্যি কথা বলেন তো, দুজন কোথায় গেছিলেন? পড়ার কথা বলে বাসা থেকে বেরোয় আর কোথাও গেছিলেন ঘুরতে? আচ্ছা দেখেন,
প্রদানের সময় মকদ্দমার চূড়ান্ত পর্যায়ে ডিক্রি প্রদান করা হয়, অর্থাৎ ডিক্রির মাধ্যমে বিচারিক আদালতের বিচার কার্যক্রমের সমাপ্তি ঘটে। দেখেছেন, কিন্তু মকদ্দমা চলাকালে কি দেওয়া হয়? আদেশ। আর ডিক্রি বা আদেশের পূর্বে দেওয়া হয় রায়। ডিক্রি বা আদেশের কখন দেওয়া হয়? পূর্বে। আপিল যোগ্যতা দেখেন, সাধারণত কতিপয় ব্যতিক্রম ছাড়া সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু সকল আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না। 43 আদেশে উল্লেখিত 25টি আদেশ এবং 104 ধারা উল্লেখিত 3টি আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। তার মানে কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে এটার তালিকা আছে 43 আদেশে, আর কত ধারায়? 104 ধারায়। আর আপিলযোগ্য ডিক্রি বা আদেশের রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। ইংরেজি প্রতিশব্দ দেখেন, যে ইংরেজিতে ডিক্রিকে ইংরেজিতে এই যে ডিক্রি বলে নাকি, আদেশকে বলে অর্ডার, আদেশকে বলে অর্ডার, আর রায়কে ইংরেজিতে বলে জাজমেন্ট। এখানে জাজমেন্ট বানানো অনেকে আপনারা একটা ই যোগ করে দেন, JUDGEMENT, জি ইটা কিন্তু হবে না, JUDGMENT। হ্যাঁ, ধারাগত দেখেন, দেওয়ানি কার্যবিধির 2-2 ধারায় ডিক্রির সংজ্ঞা প্রদান করা হয়েছে। আদেশ দেওয়া হয়েছে কততে? 2-14। আর দেওয়ানি কার্যবিধির 2-9 ধারায় রায়ের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 2-2, 2-14, 2-9। সংখ্যাগত ফল ধারাগত দিলে ভালো হয়। আগে লেখাইছিলেন। ভালোর কোনো শেষ নাই আশরাফুল, ওই জায়গায় যে লিখতে হবে এমন কোনো কথা নাই, বুঝছেন? ওই জায়গা দিলেও হবে, এই জায়গায় দিলে হবে, দিলে হইলো। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইনে যতটুকু পড়াইছি ডিক্রি, রায় এবং আদেশ নিয়ে? যেখানে ওই বলা হয়েছে ডিক্রি বা আদেশের পূর্বে রায় দেওয়া হয়, তাহলে এমন একটা উদাহরণ দেন স্যার, আদেশের পূর্বে কেমন ধরনের রায় দেওয়া হয়? আচ্ছা, ধন্যবাদ। আপনারে আদালতে শুনানি করে যে সিদ্ধান্তটা দিচ্ছে ওটাই ধরেন হচ্ছে রায়। সাধারণত ডিক্রির পূর্বে রায় দেয় কেন? ওই যে আপনি যখন মামলার শুনানি শেষ হচ্ছে তারপরে আছে রায়, রায়ের দিন আপনারে ওই বিস্তারিত বলে দিচ্ছে, উনি বলে সংক্ষেপে, পরে আপনি রায়ের কপি সংগ্রহ করলে দেখতে পারেন যে কি কারণে রায়টা দিচ্ছে। বিষয়টা অনেকটা এরকম যে আপনি যখন ফুটবল খেলার উদাহরণের মতোই দেই, যে ফুটবল খেলার উদাহরণে আপনি আহ সাথে সাথে জেনে গেলেন ওই স্কোর কার্ড দেখা যে কে জয়লাভ করছে আর কে হারছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ওই সিদ্ধান্তটা আসতেছে কখন? ওই যে যখন আহ অনুষ্ঠানে যাচ্ছে, প্রাইজ গিভিং সেরিমনিতে যাচ্ছে, দুইজনের সাক্ষাৎকার নিচ্ছে, তারপরে বলতেছে যে আজকে অমুক জয়লাভ করছে, তাহলে ওই যে আনুষ্ঠানিকভাবে যেটা দিচ্ছে ওটা হচ্ছে কি? ডিক্রি। ডিক্রি। আর আপনি এই যে সাথে সাথে জেনে গেলেন যে এটা হচ্ছে কি? রায়। এখন আপনি যখন ওই রায় বা ডিক্রির বিরুদ্ধে যখন আপিলে যাবেন তখন এই দুইটারই কিন্তু আবার কি তুলতে হবে? ওই সইমোহরকৃত নকল বা সার্টিফাইড কপি উত্তোলন করে আপনাকে যেতে হবে। আবার এইভাবে বলা যায়, ধরেন আমাদের দেশে কিছুদিন আগে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন। এখন জাতীয় নির্বাচনে আপনি আপনার কেন্দ্রে ভোট দিচ্ছেন, ভোট গোনার সাথে সাথে আমরা জেনে গেছি যে অমুক কেন্দ্রে এই জিতছে, বলে না বেসরকারি ফলাফল, অমুক কেন্দ্রে এই জিতছে, কিন্তু আনুষ্ঠানিক রেজাল্টটা কয়দিন পর দেয়? গেজেট আকারে প্রকাশ হয় কয়দিন পর? 2-3 দিন পর নাকি? তাহলে ওই যে গেজেট আকারে প্রকাশ হলো, ধরেন ওটা হচ্ছে ডিক্রি। আর এই যে আপনি সাথে সাথে যে জেনে গেলেন যে অমুক এই 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 কেন্দ্রে এই কটা পাইছে, এই কেন্দ্রে এই পাইছে, এটা হচ্ছে কি? রায়। তো এখন আমাদের প্রশ্ন করছেন যে ডিক্রি বা আদেশের পূর্বে রায় প্রদান করা। হ্যাঁ, রায় মানে হচ্ছে যে যখন আমি মেইনলি যদি মুখে মুখে আপনি আদালতের সিদ্ধান্তটা জেনে গেলেন, ধরেন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানি করছেন, দুই পক্ষ উপস্থিত। এখন আপনার আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় নাই, শুনে মেলে বলছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা তোমার দেওয়া হলো না, দুই পক্ষের শুনে আদালত বলছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা দিছে বা দেয় নাই, এটা তো আদেশ আমি জানি। আর কেন দিছে বা দেয় নাই এই যে বিস্তারিত ভিন্ন ভিত্তি সময়ের বর্ণনা, এটার বলে কি? রায়। একটু দাঁড়ান,
হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো তাহলে আপনি যেটা মনে রাখবেন, ডিক্রি বা আদেশের পূর্বে রায় প্রদান করা হয় নরমালি। আপনি হয়তো বা এটা বুঝতেছেন যে দেওয়ানি মামলায় আগে রায় দিছে, এটা ঠিক। আর ডিক্রি যাচ্ছে রায়ের 7 দিন, 7 দিনের পরে। কিন্তু রায় আর ডিক্রিতে আবার তারিখ থাকবে একই। পূর্বে কথাটা থাকলেও আবার দুইটার তারিখ কি একই। ধরেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছে, আপনারা দেয় নাই বা দিছে। এখন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, আজকে তো শুনানি হয়ে গেছে, আপনি সিদ্ধান্ত জেনে গেছেন, এটা ধরেন রায়। আবার আপনি যখন এটা সইমর্কিত নকল ধরলেই তো আপিলে যেতে হবে, ওইটা হচ্ছে কি ডিক্রি। ব্যাপারটা এরকম আর কি। আর ওখানেই লেখা থাকে যে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটাকে দেওয়া হলো না। আপনারা যখন ফৌজদারির তুলনা দেই, ফৌজদারিতে যখন জামিন চাইছেন ম্যাজিস্ট্রেটের কাছে, জামিন দেয় নাই, তখন জামিনের নকল তুলেন না? এবং নকলে বলা থাকে এই মামলা অমুক তারিখে জামিন শুনানি করে আদালত নামঞ্জুর আদেশ দিছে, এই তো নকল। তাহলে এই যে এই হচ্ছে কি রায়। আর জামিন দিয়েছে বা দেয় নাই, এটা হচ্ছে কি ডিক্রি। আশা করি বুঝতে পারছেন। আমরা আসি 19-এর খ। না প্যাসের কিছু নাই, সহজ কথা। আপনি বলবেন যে দেওয়ানি মামলা শুরু হয় আরবির মাধ্যমে, শেষ হয় ডিক্রির মাধ্যমে। আর একটা দেওয়ানি মামলা চলাকালীন সময় আদালত বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয়, এটারে বলে কি আদেশ। আর আদেশ বা ডিক্রি কেন দিলে ভিত্তি সময়ের বর্ণনারে কি বলে রায়। এই তো, ডিক্রি এত প্রকার, আদেশ এত প্রকার, রায় এত প্রকার। তারপরে ডিক্রি আছে এত ধারায়, আদেশ আছে এত ধারায়, রায় এত ধারায়। ডিক্রি ইংরেজিতে এই বলে, আদেশটা এই বলে, রায় রে এই বলে। এই তো 19-এর খতে আসেন। দেওয়ানি কার্যবিধির ধারা 20-এর বিধান আলোচনা করুন। সরকারি কর্মচারীর গোল দিবেন টর্চ জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করা যায়। তো সবার আগে দেখেন দেওয়ানি কার্যবিধির 20 ধারায় কি আছে। 20 ধারা এর আগে আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা? 20 ধারা কোথায় পড়ছিলাম দেখি, মনে করেন তো আপনারা কোথায় পড়ছিলাম, কি পড়ছিলাম মনে আছে কারো? 16 থেকে 19 পর্যন্ত যেসব হ্যাঁ, কেউ আসছেন? জি আসেন। ওয়ালাইকুম আসসালাম। জি আঞ্চলিক হিসেবে বসেন। বাইরে আসবো নাকি এখানে বলবেন? আচ্ছা, দেওয়ানি কার্যবিধি 20 ধারা আমরা কবে পড়ছিলাম? সেটা হলো ওই যে বিষয়গত এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, সরি আঞ্চলিক এখতিয়ার। 16 ধারায় পড়ছিলাম স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে, প্লাস 16 ধারায় আরো কিছু পড়ছিলাম, সেটা পরের বিষয়। 17 ধারায় পড়ছিলাম স্থাবর সম্পত্তি যদি একাধিক জায়গায় থাকে। 18 ধারায় পড়ছিলাম স্থাবর সম্পত্তি যদি অনিশ্চিত, কোথায় অবস্থিত অনিশ্চিত থাকে। 19 ধারায় পড়ছিলাম যে অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বা ব্যক্তির ক্ষতিপূরণ। আর 16 থেকে 19 যে সকল ক্ষেত্রে পড়ে না, সেই সকল মামলা হবে কত ধারায়? 20 ধারায়। অর্থাৎ অন্যান্য মামলার যে আঞ্চলিক এখতিয়ার সেই সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 20 ধারা। এবং 20 ধারার কথাটা হলো যে মামলার কারণ যেখানে উদ্ভব হয়েছে সেখানে, অথবা বিবাদীরা যেখানে বাস করে, ব্যবসা করে, কাজ করে সেখানে, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এটাই হলো কত ধারা? 20 ধারা। এই যে দেখেন দেওয়ানি কার্যবিধির 20 ধারায় অন্যান্য মকদ্দমা দায়ের স্থান সম্পর্কে বলা হয়েছে যেসব মকদ্দমার ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, 16 থেকে 20 ধারা প্রযোজ্য নয়। মানে যে সকল মামলার ক্ষেত্রে 16 থেকে 20 ধারা প্রযোজ্য নয়, সেসব মকদ্দমা দায়ের করে স্থান সম্পর্কে 20 ধারায় বলা হয়েছে। ধারা 20 অনুযায়ী যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে বিবাদী বা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকে মকদ্দমাটি দায়ের করার সময় প্রকৃতপক্ষে বা স্বেচ্ছায় বসবাস করে অথবা ব্যবসা করে বা লাভজনক কাজ করে। মানে যখন সে মামলা করবে বাদী, সেই জায়গায় ওই ক্ষেত্রে বিবাদী যে জায়গায় বাস করে আর কি, বা ব্যবসা করে অথবা কি লাভজনক কাজ করে। একাধিক বিবাদী থাকলে তাদের কোনো একজন মকদ্দমা রুজুর প্রাক্কালে, মানে যখন মামলাটা করতে যাচ্ছে, এবং স্ব ইচ্ছায় বসবাস করে বা ব্যবসা করে বা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করে, আর মকদ্দমার কারণ উদ্ভব হয়, সে আদালতে দায়ের করতে হবে। তাহলে আমার সহজ কথা দাঁড়াইলো
যে বিবাদী যে জায়গায় বাস করে সেই জায়গায়ও করা যায়, আর মোকদ্দমার কারণ যেখানে উদ্ভব হয় সেখানেও করা যায়। এখন যদি বলেন স্যার বিবাদী আছে 10 জন, 10 জন 10 জায়গায় বাস করে, হ্যাঁ 10 জায়গায় মামলা হতে পারে। বুঝছেন? ব্যাখ্যা এক দেখেন, কোন ব্যক্তির এক স্থানে স্থায়ী বাসস্থান এবং অন্য স্থানে অস্থায়ী বাসস্থান হলে তারা অস্থায়ী বাসস্থানের এলাকায় কোনো মোকদ্দমার কারণ উদ্ভব হলে তিনি উভয় স্থানে বসবাস করেন বলে ধরে নিতে হবে। বুঝেন নাই বোধহয়? হোসেন মোল্লার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ, কিন্তু উনি চাকরি করে ঢাকা, চাকরি করে ঢাকা। এখন ঘটনাও ঘটছে ঢাকা, তাহলে ঢাকাতে এমনি কারণ উদ্ভব, এই কারণে তো করাই যাবে। হোসেন মোল্লা চাকরি করে এই কারণেও করা যাবে, আবার গোপালগঞ্জেও করা যাবে। তাও করা যাবে। দেখেন, কোন কর্পোরেশন প্রধান অফিস ব্যবসায় চালায় বলে ধরে নিতে হবে, প্রধান অফিসে ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে, অথবা যেখানে এর অধস্থানে কোনো কার্যালয় আছে সেই এলাকায় মোকদ্দমার কোনো কারণ উদ্ভব হলে তাহলে সেখানেও ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে। মানে কোন কর্পোরেশনের তো সারা বাংলাদেশে অনেক ইয়া থাকে না, আপনার শাখা থাকে, জি। তাহলে প্রধান অফিসে ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে, অথবা শাখা যে জায়গা আছে শাখা সেখানে উদ্ভব হলে সেখানেও ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে। এখন দেখেন পরের প্রশ্নের পরের অংশ, সরকারি কর্মচারী টর্চ জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে হবে। কোন স্থানে? তার আগে বোঝা দরকার টর্ট কি। টর্ট হলো যেটা ফৌজদারি অপরাধ না, সিভিল রং। একজন যে আজে বাজে কথা বলছেন, মানহানির মামলা করে, ক্ষতিপূরণের মামলা করে, টর্ট। টর্টের কারণে হলো আপনার ক্ষতিপূরণের মামলা করে। আপনারা ল অফ টর্ট পড়ছেন না? এই আপনাদের অনার্সে ছিল ল অফ টর্ট। পাবলিক নুইসেন্স, ওই যে গণ উপদ্রব, মানুষরা ওই যে বেসুরে গলায় গান গাইছেন, কুকুর পালছেন, রাসেল ভাইপার পালছেন, প্রায় লোকজনদের কামড়ায়, এগুলা হচ্ছে আপনার পাবলিক নুইসেন্স। সো এই পাবলিক নুইসেন্স, তারপরে মানহানিকর বক্তব্য দেওয়া, এগুলো এক ধরনের টর্ট। আর টর্টের কারণে সংক্ষুব্ধ পক্ষ কিসের মামলা করে? ক্ষতিপূরণের মামলা করে, যে ব্যক্তির ক্ষতি, অস্থাবর সম্পত্তির ক্ষতি। টর্টের মামলার, ক্ষতিপূরণের মামলা কোথায় করতে হবে এটা নির্ধারিত হবে 19 ধারা। কত ধারা? ব্যক্তির ক্ষতি এবং অস্থাবর সম্পত্তির ক্ষতি আমরা জানি না কোথায়? 19 ধারা। দেখেন, সরকারি কর্মচারী টর্চ জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে হবে সে সম্পর্কে 19 ধারায় বলা হয়েছে। ধারা 19-এর মধ্যে মূলত ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের বলছে। কি কি ক্ষতিপূরণ? ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি। ধারা 19 অনুযায়ী ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ার স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন করা হলে এবং বিবাদী অন্য আদালতের এখতিয়ার স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা চালালে অথবা ব্যক্তিগতভাবে লাভের জন্য কি করলে, কাজ করলে, বাদী তার ইচ্ছা অনুসারে আদালত সমূহের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারে। আলোচ্য অংশে সরকারি কর্মচারী যে স্থানে টর্ট করেছে, মানে সরকারি কর্মচারী ধরেন পুলিশ আপনারে আজে বাজে কথা বলছে, আপনারে মারপিট করছে, এখন পুলিশের বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণ মামলা করতে চান, সেখানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যাবে। গোপালগঞ্জের পুলিশ যদি ঘটনা ঘটায় তাহলে মামলা করবে কোথায়? গোপালগঞ্জে। জি, এটাই বলছে। এখন বিবাদী কারা লিখবেন সেটা ডিপেন্ড করে, যেহেতু আপনি সরকারের বিরুদ্ধে করতেছেন, তাহলে 79 ধারায় আমরা পড়ছি সরকারের পক্ষে বা বিপক্ষে মামলা হবে কি? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ আর এর পক্ষে পুলিশে বিবাদী করবেন, তারপরে সরকারের যে প্রতিনিধি আছে তারও বিবাদী করতে হবে। লোকালি হলে হলো ওই যে আপনার ডিসি সাহেব, আর যদি ইয়া করেন তাহলে হলো সেক্রেটারি, সচিব। জি জি। 19-এর গ দেখেন, বাদী হিসেবে কামাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে জামালের বিরুদ্ধে মোকদ্দমার ভূমিতে সত্য ঘোষণাপূর্বক খাস দখলের প্রার্থনায় এই মর্মে একটি মোকদ্দমা দায়ের করেন যে কিছুদিন পূর্বে বিবাদী জামাল এবং তার লোকজন বলপূর্বক কামালকে তার সত্য দখলীয় ভূমি থেকে বেদখল করেছে। যারা একটু কম বুঝেন তাদের জন্য এই লাইনটা অনেক বড়।
এই জায়গায় বলছে যে বাদী কামাল মামলা করছে জামালের বিরুদ্ধে। কি মামলা? যে কিছুদিন আগে জামাল তার লোকজন নিয়ে বাদীরে উচ্ছেদ করছে। এখন বাদী মালিকানাও ফেরত চাচ্ছে, দখলও ফেরত চাচ্ছে। এটারে বলে সত্য ঘোষণা সহ খাস দখল প্রার্থনা। বুঝছেন? এখন এই মামলাটা হলো সুনির্দিষ্ট প্রতিকারের 8 ও 42 ধারা মামলা। 8 ও 42 ধারা মামলা। মকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য ধার্য দিনে জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। যেদিন চূড়ান্ত শুনানি, জামাল মানে কি? বিবাদী। এবং মকদ্দমার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। ফলে মকদ্দমাটি কামালের পক্ষে একতরফা সূত্রে ডিক্রি হয়। মামলায় কি হয়েছে? একতরফা ডিক্রি হয়েছে। জামাল আমাকে অ্যাডভোকেট নিযুক্ত করেন, মানে জামাল আসছে আমার কাছে। এখন জামালের জন্য কি কি প্রতিকার আছে তাই আমার আলোচনা করতে হবে। তাহলে এই প্রশ্নটা মেইনলি হলো যে একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর কি কি প্রতিকার আছে। বিচার্য বিষয় দেখেন, বিবাদী জামালের পক্ষে সম্ভাব্য যেসব প্রতিকার উন্মুক্ত আছে সেসব বিস্তারিত আলোচনা করতে হবে, এবং আমার বিবেচনায় জামালের জন্য একতরফা ডিক্রি বাতিলের জন্য সব থেকে সহজ এবং কার্যকর পদক্ষেপ কোনটি তা উল্লেখ করতে হবে। এই জায়গা বলছে যে কি কি প্রতিকার আছে, সবচেয়ে সহজ এবং কার্যকর পদক্ষেপ। তো আমরা আইনগত পর্যালোচনায় আসি। এটা অ্যাকচুয়ালি উত্তর আমরা পড়ছি, 4 নাম্বার প্রশ্নে পড়ছি, ওই যে পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতি। সো আরিফ সাহেব ধরেন এটা নেন, গতকাল তো পরীক্ষা ছিল, বলেন একতরফা এই যে মাইক্রোফোন নেন, আপনার মেনু নেন। বলেন স্যার। একতরফা ডিক্রির বিরুদ্ধে কি কি প্রতিকার আছে বিবাদী, বলেন। নাই দেখে বলেন। স্যার একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদের যে প্রতিকার গুলো আছে স্যার, যেমন একতরফা ডিগ্রি ডিগ্রি না, ডিগ্রি ডিগ্রির বিরুদ্ধে বিবাদী প্রথমে স্যার তার ডিগ্রি বাতিলের রেকর্ড আছে। দরখাস্ত দিতে পারে। ডিগ্রি বাতিলের দরখাস্ত কত দেবে? স্যার নয় দেশের 4ই। স্যার এই তো, তারপর তাহলে আচ্ছা বলো, হয়েছে তো আচ্ছা, বলেন। ও বিবাদী তাই না? দারুণ হয়েছে, হ্যাঁ, বলেন। 9 দেশে 13 স্যার। একতরফা ডিক্রি রদের আবেদন করে 13 আর 13 ক, 13 আর 13 আর এবং একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার অ্যাকচুয়ালি ছিল 4টা। 93 ধারা আপিল করা যায়, হুম। ডিগ্রি রদের আবেদন করা যায় 9 দেশের 13-তে, সরাসরি রদের আবেদন করা যায় 13 ক-তে, অথবা রিভিউ করা যায় 47 দেশে। এই হলো একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদী প্রতিকার। প্রতিকার। এবং এর বিরুদ্ধে গতকাল আপনাদের পরীক্ষা একটা প্রশ্ন আসছে এখান থেকে, যে 13 আবেদন করছে, 13 আবেদন নামঞ্জুর হয়েছে। জি স্যার। একতরফা ডিক্রি রদের আবেদন করছে, রদের আবেদন কি হয়েছে? 13 নামঞ্জুর। রদের আবেদন নামঞ্জুর হলে সেটা একটা আপিলযোগ্য আদেশ। তাহলে এই ক্ষেত্রে বিবাদীর প্রতিকার হলো কি? আপিল করা। আপিল। আপিল করা, আপিলযোগ্য আদেশ, তাহলে প্রতিকার হলো আপিল করা। বুঝছেন? জি স্যার। এগুলো যদি বোঝেন। স্যার এটা বুঝি, আরো টাকা লাগবে তো, বিবাদীর 13 পদে সরাসরি টাকা লাগবে। আর দেন মাইক্রোফোন দেন। দেখেন, নয় আদেশের 6 বিধি অনুসারে যে ক্ষেত্রে মকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে বাদী হাজির হয় এবং বিবাদী হাজির না হলে, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় বিবাদী বরাবর সমন যথারীতি জারি করা হয়েছিল, তাহলে আদালত একতরফা ডিক্রির মাধ্যমে মকদ্দমা নিষ্পত্তি করতে পারে। 9 আদেশের 6 বিধি হয়ে গেছে, বিধি দেন। কক্সবাজারের কেউ থাকলে উন্দা এরকম উচ্চারণ করে মাঝে মাঝে বিধি। দেখেন, বিধির অধীন প্রদত্ত একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর নিম্নলিখিত প্রতিকার রয়েছে। বিবাদী উচ্চ আদালতে দেওয়ানি কার্যপদ্ধতি 96(2) ধারার অধীন একতরফা ডিক্রি রোধের জন্য আপিল করতে পারেন। যার 96(2) মনে থাকবে না, জাস্ট 96 লিখলেই হবে। বুঝছেন? দেওয়ানি কার্যবিধি 9 আদেশের 6 বিধির অধীনে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রচারিত হলে উক্ত ডিক্রি রদের জন্য বিবাদী ডিক্রি প্রদানকারী আদালতে 9 আদেশের 13 বিধি মতে আবেদন করতে পারে। কততে? 13-তে। ডিক্রি সম্পর্কে জ্ঞাত হওয়ার 30 দিনের মধ্যে আবেদন করতে হয়। দেওয়ানি কার্যবিধির কত অনুচ্ছেদ? 100। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এই লেখাটুকু আপনার কাছে অনেক বড় এবং আপনি মুখস্থ করতে গেলে কঠিন, কিন্তু বুঝলে সহজ। 13-তে আবেদন করছি, 13 আবেদন না মঞ্জুর হইলে আমি 43 আদেশ অনুসারে আপিল করতে পারবো। 13 আবেদন যদি মঞ্জুর হয় তাহলে বাদী করবে রিভিশন। এই হলো কথা। এই যে দেখেন,
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বিবাদী কর্তৃক দায়েরকৃত ৯ আদেশের ১৩ বিধির অধীন আবেদন নামঞ্জুর হলে বিবাদী উক্ত নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে বিবিধ আপিল করতে পারে। দেখছেন ১৩তে, জি, তবে বিবাদী কর্তৃক দায়েরকৃত ৯ আদেশের ১৩ বিধির অধীন দরখাস্ত যদি মঞ্জুর হয়, কি হয়? মঞ্জুর হয়, মানে বিবাদী যা চাইছিল বিবাদী তা দিয়ে দিছে, তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। তবে বাদী উক্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করতে পারেন, কারণ এটি একটি আপিলযোগ্য আদেশ। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি ১৯০৮-এর ৪৩ আদেশের ১ বিধির অধীনে ৯ আদেশের ১৩ বিধির অধীন দায়েরকৃত একতরফা ডিক্রি রদের আবেদন নামঞ্জুর হলে তা একটা আপিলযোগ্য আদেশ, কিন্তু মঞ্জুর হলে তা একটা আপিলযোগ্য আদেশ। এছাড়া দেখেন বিবাদী ১১৪ ধারা এবং ৪৭ আদেশের ১ বিধির অধীন একতরফা ডিক্রি প্রদানকারী আদালতের রিভিউ করতে পারে, এটা তো আমরা পড়লাম। এছাড়া দেখেন ৯ আদেশের ১৩ ক বিধির অধীন বিবাদী একতরফা ডিক্রি সরাসরি রদের আবেদন করতে পারে, তবে এই ক্ষেত্রে আদালত অনধিক কত টাকা? ৩,০০০ টাকা ক্ষতিপূরণ বা খরচ প্রদানের আদেশ দিতে পারেন। এই বিধির অধীন প্রতিটি দরখাস্ত ৩০ দিনের মধ্যে হলফনামা সহকারে দায়ের করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ৯ আদেশের ১৩ ক বিধির অধীন কোন দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুরকৃত আদেশ হলো একটা আপিলযোগ্য আদেশ, তাই এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে? রিভিশন করতে পারে। যেহেতু বিবাদী জামালের অনুপস্থিতির কারণে জামালের বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদত্ত হয়েছে, তাই বিবাদী জামালের একতরফা ডিক্রির বিরুদ্ধে উপরে উল্লেখিত প্রতিকার রয়েছে। তবে জামালের আইনজীবী হিসেবে আমার মতে একতরফা ডিক্রি বাতিলের সবচেয়ে সহজ এবং কার্যকর পদক্ষেপ হলো ৯ আদেশের ১৩ বিধির অধীন অসুস্থতার কারণ দেখিয়ে একতরফা ডিক্রি বাতিলের আবেদন। মানে প্রশ্নে জানতে চাইছে যে প্রতিকার তো অনেকগুলো আছে, বাট তুমি কোন প্রতিকার বেছে নিবা? সহজ ৯ আদেশের ১৩তে কেন বেছে নিলাম? কারণ এই জায়গায় আমার টাকা পয়সা লাগে নাই, আমি অসুস্থ হয়েছি, আমার সার্টিফিকেট দেখায় আমি আবেদন করব, সিদ্ধান্ত। সুতরাং বিবাদী জামাল একতরফা ডিক্রি বাতিলের জন্য উচ্চ আদালতে আপিল বা ডিক্রি প্রদানকারী আদালতে রদ বা রিভিউ আবেদন করতে পারে। রিভিউ হবে। বুঝছেন কিনা? আপনাদের কি সময় আছে? আচ্ছা স্যার। সময় থাকলে আরো পড়াবো, আরো আধা ঘন্টা। স্যার আমি যদি রদ না চাই, যদি রিভিউ করি, এটা বলো। তাই সেটাই। নেন ধরেন, বলেন, ধরে বলেন। এই যে স্যার, ওই যে আমরা যে পড়লাম যে বিবাদের প্রতিকার কি কি আছে, এই যে যে আমরা যে সমস্যামূলক প্রশ্নটা পড়লাম স্যার, সমস্যামূলক প্রশ্নে আমার কাছে চাইছে, ধরেন আমি একজন অ্যাডভোকেট, মানে আমার কাছে চাইছে বিবাদী আইসে যে এই 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 মামলাটার কি করা যায়। এখন আমি যদি বলি যে এই মামলাটার তো অনেক প্রতিকার আছে, বাতিল করা যায়, তারপরে এদের আপনার প্রশ্নটা করেন। তার প্রশ্নটা আছে কি যে এই যে যে বিবাদীর যে প্রতিকার আছে, অনেক প্রতিকার আছে, ১৩ ক রিভিউ, এই যে যে ৩টে প্রতিকার আপনি বললেন স্যার, এই প্রতিকারের মধ্যে আমি প্রথমটা বাইছে নেব, সেই প্রথমে পাঁচটা আমি তো রিভিউ নিতে পারি। স্যার একটা কথা বলছেন না যে আপনার কাছে একজন আইনজীবী এসে আপনার কাছে একজন মক্কেল আইছে যে আমার মামলাটা তো খারিজ হয়ে আচ্ছা গেছে। শুনেন, এখন ওনার আপনি কি করবেন? এখন তাহলে এখন স্যার বলছে যে যেহেতু যেহেতু কোনো টাকা লাগবে না ১৩তে রিভিউতে তো টাকা লাগতেছে না, এই শুনেন, আমি তো সেই কথাই বলছি। আজকে কি দিবস বলেন তো? স্যার মে দিবস। মে- এখন মে- এক লোক 5টা মেয়ে নিয়ে ঘুরতেছে, এখন জিজ্ঞেস করছে যে ভাই আপনারা এরকম, এক ছেলে 5টা মেয়ে, ধরেন 4টা মেয়ে, যে আপনারা এত ঘুরতেছেন কেন, এত ফুর্তি করতেছেন কেন? তা সেই লোককে বলতেছে, আরে গ্রামে তুই কি বুঝবি, আজকে হলো মেয়ে দিবস, তাই মেয়ে নিয়ে ফুর্তি করতেছি। তো ঠিক আছে, এখন আপনি যদি উকিল সেরকম হন যে মেয়ে দিবসে মেয়ে নিয়ে ফুর্তি করবেন, তাহলে বিষয় আলাদা। জি স্যার। শোনেন, না স্যার, সর্বপ্রথম শুনেন আমি বলি, রিভিউ করা যায় কখন জানেন? রিভিউ করা যায় হলো যখন আপিলের বিধান নাই, বা আপিলের বিধান ছিল আপিল করা হয় নাই। আপিলের বিধান নাই বা আপিল করা সুযোগ ছিল, আপিল করে নাই, এই দুইটা ক্ষেত্রে করা যায় হলো রিভিউ। তাহলে আপনার একতরফা ডিক্রির বিরুদ্ধে তো আপিলের বিধান আছে, আছে না? ৯৩(২), বা আপিলের আগেও আমার সুযোগ আছে, ওই যে ১৩ আর ১৩ কতে। তাহলে সবার আগে আপনার প্রাধান্য পাবে, হয় আপনি আপিল করবেন, নাহলে ১৩ কম। এগুলার কোনোটা যদি না হয়, তারপরে হলো কি রিভিউ। ক্লিয়ার বুঝলাম স্যার।
আমরা ভাবতাম যে রিভিউ মানে ওই যে যা আছে ওইটা রে আচ্ছা রুপি কি প্রশ্ন আছে বলেন, আমি আনমিউট করে দিচ্ছি, এই কথা বলেন না, উনি একজন প্রশ্ন করবে, শুনেন। রিভিউ রুপি বলেন। সে এখন কোর্টে আসে রেগুলার। রুপি আছেন, প্রশ্ন করবেন নাকি আমরা আগাবো সামনে? কফি খাবেন না? খান, লেবু আছে যা লেবু তা খান খান, আমরা 5 মিনিটে বিরতি আবার শুরু করতেছি, পড়া হবে আরো কিছুক্ষণ। এটা 20 নাম্বার প্রশ্ন পড়বো, রেস জুডিকাটা। 20 নাম্বার প্রশ্নটা দেখেন, রেস জুডিকাটা বলতে কি বোঝেন? রেস জুডিকাটা প্রয়োগ করতে হলে কি কি নীতিমালা পূরণ করতে হয়, উদাহরণসহ ব্যাখ্যা করুন। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা পরোক্ষ দোষারোপ কি? রেস জুডিকাটা ভিভিআই, এই 20 নাম্বার প্রশ্ন ভিভিআই। এই ছুরি রাখছেন? দেখেন রেস জুডিকাটা আসলে কি? রেস জুডিকাটা হলো যে একই পক্ষদের মধ্যে, মানে বাদী বিবাদী, এক মামলার বাদী বিবাদী একবার নিষ্পত্তি হয়ে গেছে, ওই সেম বিষয় নিয়ে ওই মামলার বাদী বিবাদী যদি আবার মামলা করে, তাহলে দ্বিতীয় মামলাটা বিচার বাড়িতে হবে। কারণ একই বিচার্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে একবার মামলা কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। ধরেন একটা মামলার বাদী ছিল আরিফ সাহেব, বিবাদী ছিল হোসেন মোল্লা, জমিনিয়া মামলা। যে জমিনিয়া মামলা, ওই মামলায় আরিফ সাহেব ডিক্রি পাইছে। ডিক্রি পাবার পরে মানে আরিফ সাহেব জিতছে, কিছুদিন পর ওই সেম জমি নিয়ে আবার হোসেন মোল্লা মামলা করছে। হোসেন মোল্লা প্রথম মামলার ছিল বিবাদী, তাহলে দ্বিতীয় মামলার হয়ে গেল কি, বাদী। তো হোসেন মোল্লা মামলা করছে আরিফ সাহেবের বিরুদ্ধে, এই মামলা দ্বিতীয় মামলাটা কি হবে, বাড়িতে হবে। কেন হবে? কারণ দুইজনের মধ্যে একই বিষয় নিয়ে একবার নিষ্পত্তি হয়ে গেছে। এটাই হলো রেস জুডিকাটা, বুঝছেন? তবে রেস জুডিকাটার কতগুলো শর্ত আছে। পক্ষ এক হইতে হবে, এক অথবা তার প্রতিনিধি। ধরেন হোসেন মোল্লা না থাকলে ওনার যে বৈধ প্রতিনিধি আছে তারা। মামলার বিচার্য বিষয় সেম হইতে হবে, আগেরটাও জমিন মামলা, এটাও জমিন মামলা। প্রথম মামলা অবশ্যই নিষ্পত্তি হতে হবে, তাহলে দ্বিতীয় মামলার বিচার কি হবে, বাড়িতে হবে। এই রেস জুডিকাটা সম্পর্কে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধির 11 ধারায়। কত ধারা? 11। এবং সেম বিধান আছে ফৌজদারি কার্যবিধির 403, 403 ধারায় দোবারা দোষ, ডাবল জিওপার্ডি। এখন ভাই রেস সাবজুডিস আছে 10 ধারায়। রেস সাবজুডিস হচ্ছে একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একটা মামলা চলমান আছে, ওইটা এখনো নিষ্পত্তি হয়নি, চলমান থাকা অবস্থায় যদি আবার মামলা করেন, তাহলে দ্বিতীয় মামলাটার বিচার স্থগিত হবে আর প্রথম মামলার বিচার চলবে। তাহলে রেস সাবজুডিস হলো 10 ধারা, আর রেস জুডিকাটা হলো 11 ধারা। রেস সাবজুডিসের ক্ষেত্রে পক্ষ দুই মামলার একই, কিন্তু প্রথম মামলা চলমান থাকে, দ্বিতীয় মামলা স্থগিত হবে। আর রেস জুডিকাটার ক্ষেত্রে পক্ষরা একই, বিচার্য বিষয় একই, প্রথম মামলা নিষ্পত্তি হয়ে গেছে, পরের মামলা কি হবে, বাড়িতে হবে বা খারিজ হয়ে যাবে। জি, যখন আপনি এই যে প্রমাণ করবেন যে রোনার সেম বিষয় নিয়ে একবার মামলার বিচার হয়ে গেছে, তাহলে দ্বিতীয় মামলা কি হবে, খারিজ হবে বা তার বিচার বাড়িত হবে। এই হলো আপনার রেস জুডিকাটা, রেস সাবজুডিস। যদিও রেস সাবজুডিসের বিষয়টা খতে আছে, বাট দুইটা একসাথে একটু বলে নিলাম। এখন আমরা চলে আসি 20-এর ক। দেখেন দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারা অনুযায়ী বলা যায় দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারে, কিন্তু দেওয়ানি কার্যবিধি 10 ও 11 ধারায় দেওয়ানি আদালত নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারবে না। 9 ধারা আমরা পড়ছিলাম বিষয়গত এখতিয়ারের ক্ষেত্রে যে বাড়িত না হলে সকল প্রকারের মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যায়, কিন্তু 9 ধারার শর্ত অনুসারে দুই ধরনের মামলা করা যাবে না। মানে যে ওই যে বাড়িতর যে বিষয়টা, সে বাড়িতটা করা আছে কততে, 10 ও 11। এই যে দেখেন 10 ধারায় বলছে বিচারাধীন মোকদ্দমা বা রেস সাবজুডিস, ধারা কত, 10। বিচারাধীন শব্দটা বলতেন কি বলছে, বিচারাধীন। বিচারাধীন মানে কি, এখনো বিচার
চলতেছে। দোবারা দোষ বা বিচারিত বিষয় রেস জুডিকাটা, ধারা কত? 11। বিচারিত বিষয় মানে কি? বিচার হয়ে গেছে, বিচার হয়ে গেছে। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করেন 10 ধারায় রেস সাবজুডিস এবং 11 ধারায় রেস জুডিকাটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা আসি রেস জুডিকাটা কি। রেস জুডিকাটা এর শাব্দিক অর্থ হলো দোবারা দোষ। কি দোষ? অর্থাৎ যে বিষয়ের বিচার এখতিয়ার সম্পন্ন আদালত একবার নিষ্পত্তি হয়ে গেছে। এই যে দেখেন, এখতিয়ার সম্পন্ন আদালত, এই শব্দটা আন্ডারলাইন করেন। এখতিয়ার সম্পন্ন আদালতে একবার নিষ্পত্তি হয়ে গেছে, তা নিয়ে পুনরায় বিচারে আপত্তি উত্থাপন করাই রেস জুডিকাটা। এখন এখতিয়ার সম্পন্ন আদালত মানে হলো দুইটাই সময় এখতিয়ার হবে, প্রথমটাও সিভিল জাজ, দ্বিতীয়টাও সিভিল জাজ। কিন্তু প্রথমটার বিচার যদি ফৌজদারি আদালতে হয়, দ্বিতীয়টার বিচার দেওয়ানি আদালত হলে কিন্তু রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। বুঝেন কিনা? ধরেন ফৌজদারি আদালতে একটা মামলা দুই পক্ষের মধ্যে জমি নিয়ে হয়েছে, 145 এর মামলা, 145। পরে এসে আবার দেওয়ানি আদালতে মামলা করছে। এখন যদি বলে যে না 145 এটা তো নিষ্পত্তি হয়ে গেছে, তাই দেওয়ানি আদালত একটা রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে না, হবে না। কেন হবে না? কারণ দুইটা সময় এখতিয়ার সম্পন্ন আদালত না, ওইটা হলো ফৌজদারি আর এটা হলো কি দেওয়ানি। দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারা মতে কোন আদালত এমন কোন মকদ্দমার বিচার করবে না যার বিচার্য বিষয় সরাসরি ও প্রত্যক্ষভাবে পূর্ববর্তী কোন মকদ্দমার একই পক্ষগণ এবং তাদের স্থলবর্তীগণের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। আপনাকে সহজ বুদ্ধি শিখাই, আপনি আপনার ভাষায় লিখবেন 11 ধারা দিয়ে। আপনি যেভাবে বুঝেন এইভাবে মুখস্থ করে লেখার প্রয়োজন নাই। লিখবেন যে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে সময় এখতিয়ার সম্পন্ন আদালতে একবার যদি কোনো মামলা নিষ্পত্তি হয়, তাহলে ওই একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে সময় এখতিয়ার সম্পন্ন আদালতে দ্বিতীয় মামলার বিচার বাড়িতে হবে। এটাই হলো রেস জুডিকাটা। দেওয়ানি কার্যবিধির কত ধারায় আলোচনা করছে? 11 ধারায় আলোচনা করেছে। ধারাটা ঠিক রেখে বাদ বাকি কথা লিখবেন আপনার ভাষায়। কিন্তু ওই যে আবার আঞ্চলিকতাটা নেওয়া যাবে না, কিন্তু মানে আমরা যেরকম লোকালি যেভাবে বলি সেভাবে বলা যাবে না। দেখেন, পূর্ববর্তী মকদ্দমাটির বিচার এমন একটি আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে যে উক্ত আদালত পরবর্তী মকদ্দমার বিচার করতেও কি এখতিয়ার সম্পন্ন। বুঝতে পারছেন? অর্থাৎ রেস জুডিকাটা নীতির মূল কথা হলো এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো বিচারিত বিষয়কে পুনরায় বিচার করা যাবে না। এই নীতির মূল কথা হলো একবার নিষ্পত্তিকৃত কোনো মকদ্দমা পুনরায় বিচার করা যাবে না। রেস জুডিকাটার কারণে আদালত কোনো মকদ্দমা খারিজ করে দিতে পারে। আন্ডারলাইন করেন, 11 ধারায় 6টি ব্যাখ্যা আছে। কয়টা? 6টা। এই ধারার নিয়ম অনুসরণ করা আদালতের জন্য বাধ্যতামূলক। এখন প্রশ্নে জানতে চাইছে রেস জুডিকাটার তাৎপর্য। রেস জুডিকাটা নীতির মূল কথা হলো একই বিষয় নিয়ে একই ব্যক্তিকে দ্বিতীয়বার হয়রানি বা বিরক্ত করা যাবে না। এখন আপনাদের কি মনে হয় রেস জুডিকাটার এই বিধানটা আইন প্রণেতারা করলেন কেন? নাহলে আজীবনে মামলা শেষ হতো না। আর আদালতের এক আদালতের সিদ্ধান্ত আর এক আদালতের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক হতো। এক মামলায় দিছে ডিক্রি আর এক মামলায় দিলো দেখা গেল খারিজ। তাহলে দুই আদালতের সিদ্ধান্ত কিরকম হইলো? দুই প্রকার। এই জন্যই করা হয়েছে রেস জুডিকাটা। এই নীতি সব দেশেই সব আদালতে প্রযোজ্য, এমনকি ফৌজদারি আইনের ক্ষেত্রেও প্রযোজ্য, যা আন্ডারলাইন করেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898-এর কত ধারায়? 403 ধারায় বলা হয়েছে পূর্বে নিষ্পত্তিকৃত মামলায় যেসব বিরোধ সম্পর্কে উভয় সাক্ষের ও পক্ষের সাক্ষ্য প্রমাণ ইত্যাদি পর্যালোচনা করে মকদ্দমায় গঠিত সিদ্ধান্ত প্রদান করা হয়েছে, সেই বিষয় নিয়ে নতুন মকদ্দমা দায়ের করার সুযোগ থাকলে মকদ্দমার কোনো শেষ হবে না। যে কোনো একটা অজুহাতে মকদ্দমা দায়ের করে অপরপক্ষকে হয়রানি করার প্রবণতা রোধ করার জন্য রেস জুডিকাটা নীতির বিধান করা হয়েছে। নতুন মকদ্দমা দায়ের করে নিষ্পত্তিকৃত মকদ্দমার বিষয়ে নতুন সিদ্ধান্ত দেওয়ার সুযোগ হলে আইনি বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং মামলার আধিক্য দেখা যাবে। বুঝেন নাই? মানে রেস জুডিকাটা যদি না থাকতো তাহলে তো মামলা হওয়ার পর হয়েই যেত, হতো। এখন আমরা চলে আসি রেস জুডিকাটার উপাদান। ভাই উপাদান হলো এতক্ষণ ধরে যা পড়ছি এটার বিশ্লেষণ করলে উপাদান হয় একই এখতিয়ার সম্পন্ন আদালত হতে হবে, মামলার পক্ষগণ একই হইতে হবে বা তাদের প্রতিনিধি হইতে হবে, নাকি বিচার্য বিষয় এক হইতে হবে, প্রথম মামলা নিষ্পত্তি হবে আর দ্বিতীয় মামলার বিচার কি হবে?
বাড়িতে হবে, এই হলো উপাদান। যা যা পড়ছে এগুলাই হচ্ছে উপাদান। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 11 ধারায় রেস জুডিকেটার নীতি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। কি কি দেখেন, আন্ডারলাইন 10, অবশ্যই 2টি মকদ্দমা থাকতে হবে। কয়টা? 2টা। একটা হলো চূড়ান্ত নিষ্পত্তিকৃত মকদ্দমা, আর অন্যটি হলো পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমা। পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিকভাবে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমার বিচার্য বিষয় ছিল। উভয় মকদ্দমার বিচার্য বিষয় কি? একই। পরবর্তী মকদ্দমা যারা দায়ের করেছে, পূর্ববর্তী চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমাটা সেই একই পক্ষগণের মধ্যে ছিল। পক্ষগণটা ঠিক করে নেন, বা সেই পক্ষগণের মধ্যে ছিল যাদের মাধ্যমে তারা বা তাদের কোনো একজন প্রতিকার দাবি করে। মানে হলো, আগের মামলার পক্ষ ছিল সলিমুল্লাহ আর আরিফ সাহেব, পরের মামলার পক্ষ সলিমুল্লাহ আর আরিফ সাহেবের ছেলে, তবুও সেটা কি হবে? রেস জুডিকাটা হবে। যে আদালত পূর্ববর্তী মকদ্দমাটি নিষ্পত্তি করেছে সে আদালত পরবর্তী মকদ্দমা নিষ্পত্তি করার এখতিয়ার সম্পন্ন হতে হবে। পরবর্তী মকদ্দমার যে বিচার্য বিষয়টি প্রত্যক্ষ মৌলিকভাবে একই, সেই বিচার্য বিষয়টি পূর্ববর্তী মকদ্দমায় আদালত শুনেছে এবং চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। মানে হলো, পরের মামলায় যেটা বিচার্য বিষয়, ওই বিচার্য বিষয় অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে। কোন মামলায়? পূর্ববর্তী মামলায়। আমরা একটা উদাহরণ করি, দেখেন। ক, ক্ষয়ের বিরুদ্ধে চুক্তিভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করছে। কি মামলা? ক্ষতিপূরণ। আদালত মকদ্দমাটি ক্ষয়ের পক্ষে রায় দিছে। রায় পাইছে কে? ক। মানে বলছে যে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। যদি ক পরবর্তীতে ক্ষয়ের বিরুদ্ধে পুনরায় একই চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করে, তাহলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমাটি খারিজ করে দিবে। কেন? কারণ পূর্ববর্তী এবং পরবর্তী মকদ্দমার বিচার্য বিষয় পক্ষসমূহ কি? বুঝছেন? এই দেখি, সলিমুল্লাহ বলেন তো, রেস জুডিকাটা দ্বারা কি বুঝলেন? নেন। স্যার রেস জুডিকাটা দ্বারা বলছে স্যার, দেওয়ানি কার্যবিধি 11 ধারায় যে যদি হ্যাঁ, কোনো কি পড়ছি পক্ষ- বলেন। যদি কোনো পক্ষ একবার একই বিষয় নিয়ে বা একই ব্যক্তির নামে একবার যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যদি পুনরায় ওই একই ব্যক্তির নামে পুনরায় একই বিষয় নিয়ে যদি কোনো মামলা হয়, তাহলে পরবর্তী মামলাটা আদালত বাড়িতে করে দেবে বা খারিজ করে দিবে। হুম, একই পক্ষগণ বলতে কি বোঝাচ্ছে? তার ছেলে মেয়ে হলে? ছেলে মেয়ে হলেও স্যার একই পক্ষ, কারণ বৈধ বৈধ নীতি আর কি স্যার। অরিশ কাম সার্টিফিকেট দিয়ে যদি মামলা করে স্যার, ওইটা বাড়িতে হবে, পরবর্তী মামলা বাড়িতে হবে। তো বউ তো তার ওয়ারিশ না, ও ওয়ারিশ, সরি বউ ওয়ারিশ একই সম্পত্তি। না। বউ, আপনি মরে গেলে আপনার বউ শাশুড়ি মামলা করছে। না না, আপনি যদি মরে যান তাহলে আপনার সম্পত্তি আপনার বউ পাবে না, শাশুড়ি পাবে না। দেখ, শাশুড়ি কি আমার সম্পত্তি? এটাই জন্য নিতে পাবে না। শাশুড়ির সম্পত্তি আমার সম্পত্তি। আচ্ছা দেখেন, আপনার সম্পত্তি। বউ আপনার- এই এখন একটা জিনিস গুরুত্বপূর্ণ পর্ব, সেটা দেখেন, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। এটা বিবিআই। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হলো পরোক্ষ দোষ। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হলো অনেকটা এরকম যে, যে কারণ বা যে যুক্তি আপনি আগের মামলায় দেখাতে পারতেন, কিন্তু আপনি আগের মামলায় দেখেন নাই, ওই মামলার সিদ্ধান্ত একবার হয়ে গেছে, তাহলে পরে যাই আপনার মনে উঠছে যে এই কারণটা তো ওই মামলায় আমি দেখাইতে পারতাম, আমি দেখাই নাই, পরে যাই যদি আবার মামলা করেন, তাহলে আদালত বলবে যে এই কারণ বা এই যুক্তি তুমি তো আগের মামলায় দেখাইতে পারতা, যেহেতু আগের মামলায় দেখাও নাই, ওইটা ধরে নেওয়া হয়েছে, ওই সময় তোমার অধিকার শেষ হয়ে গেছে। এটাই হলো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। এখন প্রশ্ন হলো, স্যার তাহলে রেস জুডিকাটার সাথে পরোক্ষ দোষের পার্থক্য কি? পার্থক্য আছে। পার্থক্য হলো এরকম যে, আগে শুধু রেস জুডিকাটার ক্ষেত্রে পক্ষরাও এক, বিচার্য বিষয় হুবহু এক। আর পরোক্ষ দেশের ক্ষেত্রে পক্ষরা এক, বিচার্য বিষয় একটু ঘুরাই ফিরাই এক, হুবহু এক না। কিভাবে এক? ঘুরাই ফিরাই এক। কিভাবে? দেখেন, আমি যদি এইভাবে বলি যে আশরাফুল মামলা করছে মালিকানার উপর ভিত্তি করে দখল চাইছে সলিমুল্লাহর বিরুদ্ধে, যে সলিমুল্লাহ ওনার বেদখল করছে, এই জমির মালিক আশরাফুল,
এই মর্মে আদালতের কাছে আশরাফুল দখল চাইছে এবং আদালত আশরাফুলের মামলা খারিজ করে দিছে, যে বললো যে না, তুমি দখল টখল পাবা না। খারিজ হওয়ার পরে আশরাফুল কিছুদিন পরে গিয়ে আবার মামলা করছে, বন্ধক গ্রহীতা হিসেবে দখল চাইছে। বলছে যে আমি সলিমুল্লাহ আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিল এবং এই জমি দখল আমার বোঝাই দেয় নাই, তাই 10 লাখ টাকার পরিবর্তে এখন যেহেতু 10 লাখ টাকা আমার দেয় নাই, তাই এই জমির দখল আমি চাই। বুঝলেন কিনা? আগের বারও চাইছে দখলই, কিন্তু কিসের উপর ভিত্তি করে? মালিকানা। ওই মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। এবারও কিন্তু এই মামলার কি চাইছে? দখলই। কিসের উপর? বন্ধক গ্রহীতা হিসেবে। আদালত বলবে যে তুমি যে দখল বন্ধক গ্রহীতা হিসেবে দাবি করতেছো, এটা তো আগের মামলায় দাবি করতে পারতা, যেহেতু তুমি আগের মামলায় করো নাই, সো এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা কি হয়ে গেছে? বারিত হয়ে গেছে। বুঝেন কিনা? এখন শুধু রেস জুডিকাটা হতো কিভাবে? আগের মামলাও মালিকানার উপর ভিত্তি করে দখল, পরের মামলাও মালিকানার উপর ভিত্তি করে দখল, দুইটা হুবহু কি এক। আর কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার ক্ষেত্রে দুইটা এক, বাট একটু ঘুরাইয়া। আমি মালিকানার উপর দখল চাইছি, আবার পরেরটা চাইছি কি? বন্ধক গ্রহীতা হিসেবে দখল। আদালত বলবে যে তোমার এটা তো তুমি আগের মামলায় দেখাইতে পারতা, যেহেতু আগের মামলায় দেখাও নেই, এখন আর বলা যাবে না। আপনারা স্বামী স্ত্রী, ভাই বোন বা অন্যান্য যারা পাড়া প্রতিবেশী, দুই পক্ষ ঝগড়া লাগছেন, এখন ঝগড়ার সময় হয় কি, অনেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ওই সময় মনে নাই, এখন ঝগড়া লাগার পর নিষ্পত্তিও হয়ে গেছে, এখন 2 দিন পর কথা মনে উঠছে যে এটা তো ঝগড়ার সময় বলা উচিত ছিল, তখন তো বলি নাই। এখন ওই সময় যদি বলেন, তাহলে বলতে হবে তোমার এই কথা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা পারিত, কারণ ওই বিষয়টা ওই সময় মীমাংসা হয়ে গেছে, যা আগে বলার ছিল ওই সময় বলা হয়ে গেছে, এখন আর এটা তোলা যাবে না। বুঝতে পারছেন? এটাই হলো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। মানে কাবিনের সময় কাবিন হয়ে গেছে, এখন সংসার করার পরে এসে যদি কয় যে আপনার সলের জায়গায় বিয়ে চলো, এই কথা আপনি কাবিন তো হয়ে গেছে না, আপনার উদাহরণ হয় নাই। আচ্ছা যাই হোক, শুনেন, আমরা একটু পড়ি, দেখেন কাবিন খিচুড়ি সবটা দিয়ে এখন মিলে আসতেন। দেখেন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা পরোক্ষ দোষ, দেওয়ানি কার্যবিধি 1908 এর 11 ধারা 4 নং ব্যাখ্যা অনুসারে, আন্ডারলাইন করেন, 11 ধারার কয় নং ব্যাখ্যা? 4 নং ব্যাখ্যা অনুসারে পূর্ববর্তী মামলায় যে বিষয়ে আত্মপক্ষ সমর্থন বা আন্ডারলাইন করবেন বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল। কোন মামলা হওয়া উচিত ছিল? পূর্ববর্তী। তা উক্ত মামলায় প্রত্যক্ষ বা মূল বিবেচ্য বিষয় বলে ধরে নিতে হবে। অর্থাৎ পূর্ববর্তী মামলায় যে বিষয়ে আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষ যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, কোনো পক্ষই যদি তা ব্যবহার না করে থাকে, তবে পরবর্তী মকদ্দমায় উক্ত বিষয়ের উদ্ভব হলে পরবর্তী মকদ্দমাটি পরোক্ষ দোষে কি হবে? দুষ্ট হবে। এটাই হলো পরোক্ষ দোষ বা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। আমরা একটা উদাহরণ দেখি, দেখেন এই যে আরিফ সাহেব চলে আসছে। আরিফ দিনেশের বিরুদ্ধে এখতিয়ার সম্পন্ন আদালতে সত্য ঘোষণা মামলা করে। আরিফ সাহেব বাদী, কার বিরুদ্ধে মামলা করছে? দিনেশের বিরুদ্ধে। সত্য ঘোষণা মামলা শুধু 42, শুধু এসআর একটা শুধু 42, মানে শুধু মালিকানা চাইছেন। অত্র মকদ্দমার বিষয়বস্তুটির আরিফের দখলে না থাকায় আদালত মকদ্দমাটি খারিজ করে দেয়। আদালত বলছে যে বেটা তোমার তো দখলই নাই, তুমি খালি মালিকানা নিয়ে করবা কি, তোমার মামলা কি করে দেওয়া হলো? খারিজ করে দেওয়া হলো। কারণ আপনি যখন আপনার দখল নাই, তখন দখল আর আবার আপনি মালিক, তাহলে দখল সত্য দুইটা একসাথে চাইতে হবে। দখল নাই, শুধু সত্য চাইলে হবে না। পরবর্তীতে একই বিষয়বস্তুর উপর ভিত্তি করে আরিফ দিনেশের বিরুদ্ধে সত্য সহ খাস দখল পুনরুদ্ধার মামলা করে। পরে মামলা করছে কিসের? সত্য প্লাস দখল। আগে চাইছিল শুধু কি? সত্য। এক্ষেত্রে দ্বিতীয় মকদ্দমাটি পরোক্ষ দোষ দ্বারা বাড়িতে হবে, কারণ দখলের বিষয়টি আরিফ প্রথম মকদ্দমার বিচারের সময় উত্থাপন করতে পারত, যেহেতু সে করেনি, তাই পরবর্তীতে দখলের উপর ভিত্তি করে দায়েরকৃত মকদ্দমাটি পরোক্ষ দোষ দ্বারা কি হবে? বাড়িতে হবে, অর্থাৎ কি হবে? খারিজ হবে। বুঝছেন? এখন প্রশ্ন হলো যে স্যার, তাইলে আরিফ যখন মামলা তো সত্য ঘোষণার মামলা করে ফেলাইছে, এখন মামলা এখনো খারিজ করে নাই, বাট উনি বুঝতে পারতেছে যে এই জায়গায় সত্যের সাথে সাথে দখলও চাওয়া উচিত ছিল, এই মুহূর্তে করণীয় কি?
আরজি সংশোধনের দরখাস্ত করতে হবে যে আমার সত্ত্বের সাথে সাথে দখলটাও অন্তর্ভুক্ত করা হোক। অথবা এই মামলা আমি প্রত্যাহারের আবেদন করব পুনরায় দায়েরের শর্তে। কি বলেন? প্রত্যাহারের আবেদন করব পুনরায় দায়েরের শর্তে, যে আমার মামলায় ফর্মাল ডিফেক্টস আছে, আমার দুইটা একসাথে চাওয়া উচিত ছিল, কিন্তু উকিল সাহেবের ভুলক্রমে একটা চাইছি, পরবর্তীতে দুইটা চেয়ে আমি আবার মামলা করতে চাই, আমার এই মামলা প্রত্যাহার করে পুনরায় দায়েরের অনুমতি দেওয়া। বুঝেন নাই বোধহয়? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কে বুঝেন নাই বলেন, অনলাইন অফলাইন মিলিয়ে বুঝাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার বুঝতে পারছি স্যার। স্যার একবার দখল পুনরুদ্ধারের মামলা করছে, ওটা ডিগ্রি হয়ে গেছে, এবার সে মধ্যবর্তী মুনাফার জন্য মামলা করছে। এখন সেই মধ্যবর্তী মুনাফার মামলাটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। একবার যেটা চাইছে ওইটা মূল বিষয় নিয়ে ধরে নিতে হবে যে ওইটাই আপনি চাইছেন, পরবর্তীতে আর আপনি ওই বিষয় নিয়ে নতুন করে মামলা দায়ের করা যাবে না। কি যে আমি চাই নাই সেই বিষয়ে নতুন ওই কথা। তো যেটা চাই নেই সেটা নিয়ে নতুন করে ফিরে মামলা দায়ের করা যে বিষয়ে চাইছি সেটা যেটা চাইছি সেটা তো একবার এখন আপনাদের কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা থেকে এই ধরনের মানে আমার আসে ও সমস্যামূলক প্রশ্ন আসে। এই যে এখানে একটা উদাহরণ আছে না, যে এক লোক সত্যের মামলা করছে, কিন্তু মামলা চলাকালীন সময় দেখা গেল যে সত্য আর দখল একসাথে চাওয়া উচিত ছিল। এই মুহূর্তে ওনার করণীয় কি? এই মুহূর্তে করণীয় 16/6 বিধিতে প্লিডিং সংশোধনের আবেদন করা, অথবা 23 বিধিতে মামলা পুনরায় দায়েরের শর্তে প্রত্যাহারের আবেদন করা। যদি মানে খারিজ হয়ে যায় সেক্ষেত্রে আর সুযোগ থাকে না। খারিজ হয়ে গেলে তো আর কিছু করার নাই, এটা তো মামলা চলাকালীন সময়ের কথা বলতেছেন। খারিজ হয়ে গেলে তো আপনার সব শেষ। এখন খারিজ যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যে আপিলে গিয়ে আর্জি সংশোধনের দরখাস্ত করতে হবে। বাইরে কি কেউ আসছে নাকি, দেখছেন নাকি? মানে স্টুডেন্ট নাকি? স্টুডেন্ট না থাকলে দরকার নাই, দেখেন আসেন রেস সাবজুডিসটা পড়ি। রেস জুডিকাটা যদি বোঝেন, রেস সাবজুডিস ইজি। দেওয়ানি কার্যবিধির 1908-এর 10 ধারা তাৎপর্য কি? এই ধারা অনুযায়ী একটি মকদ্দমা স্থগিতের জন্য কি কি শর্ত পালন করতে হয়? রেস জুডিকাটাতে হয় খারিজ, আর রেস সাবজুডিস হয় কি? স্থগিত। তো রেস সাবজুডিস দেখেন, রেস শব্দের অর্থ বিষয়, আর সাবজুডিস শব্দের অর্থ কি? বিচারাধীন। রেস সাবজুডিস বলতে বিচারাধীন কোনো মকদ্দমার বিষয়কে বোঝায়। দেওয়ানি কার্যবিধির 10 ধারায় এই নীতির উল্লেখ করা হয়েছে। মূলত একই বিচার্য বিষয়ে পক্ষগণের মধ্যে দুইটি পৃথক মামলার বিচার একই সময় চলতে পারবে না। পূর্বে দায়েরকৃত মকদ্দমাটির বিচার সাপেক্ষে পরবর্তী মকদ্দমার বিচার কি রাখতে হবে? স্থগিত হতে হবে। এই একই বিষয়বস্তু নিয়ে ও একই প্রতিকার প্রার্থনা করে দুই আদালতে সমান্তরাল ভাবে কোনো মকদ্দমা চলতে পারে না। যদি দেখা যায় যে দুটি মকদ্দমার বিষয়বস্তু এবং দাবিকৃত প্রতিকার একই এবং মামলার দুটি পক্ষ একই, তাহলে আদালত পূর্বে দায়ের করা মকদ্দমা চলমান রেখে পরবর্তীতে দায়ের করা মকদ্দমা স্থগিত রাখবে। এটাই 10 ধারার বক্তব্য। আমরা চলে এসে 10 ধারার তাৎপর্য। বিচার প্রার্থীদের ও মকদ্দমার অপর পক্ষকে যেন অহেতুক ক্ষতির সম্মুখীন হতে না হয় বা হয়রানির শিকার হতে না হয়, সেজন্য দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারার বিধান দ্বারা মকদ্দমা স্থগিতের বিধান রাখা হয়েছে। এরূপ স্থগিতের ফলে উভয় পক্ষই হয়রানি হতে রক্ষা পাবে এবং দুটি মকদ্দমায় পরস্পর বিরোধী সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কি থাকবে না। কারণ দুটি মকদ্দমা একই সঙ্গে চলতে থাকে তাহলে এর সিদ্ধান্ত হলে পক্ষগণ অনিশ্চয়তার মধ্যে পড়বে। দেওয়ানি কার্যবিধির 10 ধারার তাৎপর্য উদ্দেশ্য নিম্নে আলোচনা করা হলো। তো প্রথম যেটা তাৎপর্য দেখেন, বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়ানো। মানে সিদ্দিক মিয়া বনাম ইদ্রিস মিয়া মামলায় বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি 10 ধারার প্রধান উদ্দেশ্য হলো মকদ্দমার বহুত্ব নিবারণ করা, আন্ডারলাইন করেন, এবং বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলা। বহুত্ব নিবারণ বুঝেন? একাধিক। তাই না স্যার? বহু মানে তো অনেক।
যদি ওইটা না হয় আরে না বুঝি না। বহুত্ব মানে হলো একই বিষয় নিয়ে যাতে একাধিক মামলা না হয়, বুঝছেন? বহুত্ব নিবারণ মানে হলো একই বিষয় নিয়ে যাতে একাধিক মামলা না হয়। মকদ্দমার বহুত্ব নিবারণ করা। রেস সাবজুডিস নীতির উদ্দেশ্য হলো মকদ্দমার পক্ষগণকে একটি মকদ্দমার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একই বিষয় নিয়ে একাধিক মকদ্দমা দায়ের করা হতে পক্ষগণকে কি রাখা, বিরত রাখা। এই যে বহুত্ব নিবারণের ব্যাখ্যা চলে আসছে। পক্ষসমূহের অসুবিধা দূর করা। একই বিষয় নিয়ে একাধিক মকদ্দমা চলমান থাকলে পক্ষসমূহের হয়রানির সম্মুখীন হতে পারে, তাই 10 ধারার অন্যতম উদ্দেশ্য হলো পক্ষসমূহের এই অসুবিধা দূর করা এবং রেস সাবজুডিস নীতি কি করা, কার্যকর করা। আদালতের সময় সঠিক ব্যবহার নিশ্চিত করা। দেওয়ানি কার্যবিধি 10 ধারার মাধ্যমে একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে চলমান পরবর্তী মকদ্দমার কার্যক্রম স্থগিত করা, যাতে আদালত বিচারিক কার্যে সময়ের কি ব্যবহার করতে পারে, সঠিক ব্যবহার করতে পারে। এখন রেস সাবজুডিসের যে উপাদান আর রেস জুডিকাটার উপাদান হুবহু এক, খালি রেস জুডিকাটার ক্ষেত্রে পূর্ববর্তী মামলা নিষ্পত্তি হয়েছে, পরবর্তী মামলা খারিজ হয়েছে। আর রেস জুডিকাটা রেস সাবজুডিসের ক্ষেত্রে পূর্ববর্তী মামলা চলমান, পরবর্তী মামলা কি স্থগিত। আর বাকি লেখা পক্ষগণ একই, বিচার্য বিষয় একই, এগুলা সব কি একই। তো তারপরেও দেখেন রেস সাবজুডিসের নীতিমালা বা উপাদান। দেওয়ানি কার্যবিধি 10 ধারায় রেস সাবজুডিস নীতিটি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। কি কি দেখেন? অবশ্যই 2টি মকদ্দমা থাকতে হবে। একটি হলো পূর্বে দায়েরকৃত মকদ্দমা, অন্যটি হলো পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমা। উভয় মকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ মৌলিকভাবে কি একই। উভয় মকদ্দমা একই পক্ষগণের বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে। পূর্ববর্তী মকদ্দমাটি অবশ্যই বিচারাধীন থাকতে হবে। পরবর্তী মকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে কোথায়, সেখানে বা বাংলাদেশের কোন আদালতে যার দাবিকৃত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার আছে। পূর্ববর্তী মকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেই আদালতের দাবিকৃত প্রতিকার এ দেওয়ার কি থাকতে হবে, এখতিয়ার থাকতে হবে। আর উভয় মকদ্দমার উভয় পক্ষগণ একই সত্যের অধীন মকদ্দমা দায়ের করেছে। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে ওই রেস জুডিকাটার যে উপাদান, রেস সাবজুডিসের উপাদান 90% একই। 10 ধারা আদালত পরবর্তী মকদ্দমাটি খারিজ করতে পারে না, বরং পরবর্তী মকদ্দমাটি বিচার স্থগিতের আদেশ দিতে পারে। দেখছেন লাস্টের প্যারাটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে পূর্ববর্তী মকদ্দমাটি যদি একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে বিদেশি কোনো আদালতে চলমান থাকে এবং পরবর্তী মকদ্দমাটা যদি বাংলাদেশে এখতিয়ার সম্পন্ন কোনো আদালতে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে দায়ের করা হয়, তবে পূর্ববর্তী মকদ্দমার কারণে পরবর্তী মকদ্দমাটি স্থগিত থাকবে না। অর্থাৎ বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস সাবজুডিস প্রযোজ্য না। মানে হলো আরিফ আর সলিমুল্লাহ ব্যবসা করে, ওনাদের মধ্যে একটা মামলা আছে কেরালার হাইকোর্টে, ভারতের কেরালার দেওয়ানি আদালতে, আবার বাংলাদেশে এসে আবার মামলা করছে। তাহলে বলতে পারবে না যে ওনার একই বিষয় নিয়ে যেহেতু বিদেশি মামলা চলমান আছে তাহলে বাংলাদেশের মামলা রেস সাবজুডিস দ্বারা স্থগিত হবে, হবে না। বিদেশি মামলা বিদেশি মামলার গতিতে, আর বাংলাদেশি মামলা বাংলাদেশি মামলার গতিতে, বুঝছেন? তবে এখানে ওই জায়গা বলা হয়নি রেস জুডিকাটার ক্ষেত্রে আবার বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য। কোন মামলা যদি একই বিষয় নিয়ে, টাকার মামলা নিয়ে, ধরেন আরিফ এবং সলিমুল্লাহর মধ্যে ভারতের আদালতে নিষ্পত্তি হয়ে গেছে, এখন বাংলাদেশে এসে আবার মামলা করছে, তখন অপরপক্ষ দেখাইতে পারে যে ওনার সেম বিষয় নিয়ে একবার নিষ্পত্তি হয়ে গেছে। এই যে দেখেন বিদেশি আদালতের রায়, বিদেশি আদালতের রায়। তাহলে এই ক্ষেত্রে কি হবে ভাই, আদালত যদি দেখে যে রায় ঠিকঠাক আছে তাহলে পরবর্তী মামলা রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে, মানে খারিজ হয়ে যাবে, বুঝছেন? তাহলে বিদেশি আদালতের সিদ্ধান্ত কিসের ক্ষেত্রে প্রযোজ্য? রেস জুডিকাটার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। উদাহরণটা দেখে দেখেন। উদাহরণ ক ও খ এর মধ্যে এক খণ্ড জমি দিয়ে একটি মকদ্দমা এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে বিচারাধীন আছে। আন্ডারলাইন করেন, কি আছে? বিচারাধীন। পরবর্তীতে ক বা খ বা তাদের কোনো প্রতিনিধি বা উত্তরাধিকারী উক্ত জমি নিয়ে আর কোনো দেওয়ানি মকদ্দমা দায়ের করতে পারবেন না, এটাই রেস সাবজুডিসের বাধা। তাহলে রেস জুডিকাটা রেস সাবজুডিসের মৌলিক পার্থক্য কি বুঝছেন? একটা হলো নিষ্পত্তি হয়ে গেছে, পরেরটা খারিজ হবে। আর রেস সাবজুডিসে হলো পূর্ববর্তীটা চলমান থাকবে, পরবর্তীটা স্থগিত হবে। বিদেশি আদালতের সিদ্ধান্ত রেস জুডিকাটার ক্ষেত্রে প্রযোজ্য, রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রযোজ্য না। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? নাহলে আজকে এই পর্যন্তই। জমি যদি স্যার 18 ধারার মতো অর্ডারে দেয় তাহলে কোনটা করব? বুঝতে গেছে? হ্যাঁ রূপী, কি প্রশ্ন আছে করবেন?
স্যার, আমার এই টপিকের উপর না আরেকটা টপিকের উপর প্রশ্ন ছিল। হ্যাঁ রুবি বলেন। স্যার, আপনি ওই আরবি সংশোধনের এই নির্দিষ্ট 21 দিনের মধ্যে যদি সংশোধন না করা হয়, এরপরে আর আবেদন করলেও সেটা করা যাবে না। এক জায়গায় আছে এরকম, কিন্তু 35 কত জানি এটা 35-এর যেখানে বিলম্ব মকুবের খরচ দিয়ে ওই ওই 35-এর ক্ষয়ের এক ধারা এক বিধি অনুযায়ী যেখানে টাকা 2,000 টাকা দিয়ে আবার এই আরজি সংশোধনের সময়টা শেষ হওয়ার পরেও এখানে বলছে যে দরখাস্তগুলো পরে আবার করা যাবে। স্যার, ধন্যবাদ। এই দুটো বিষয়ের আপনার মধ্যে প্রশ্ন বুঝতে শুনেন, একটা হলো ওখানে যেটা আছে 7 আদেশের 11 বিধিতে, ওখানে কিন্তু আরজি সংশোধন না, ওই জায়গায় বলছে মকদ্দমার মূল্যমান সংশোধন বা কোর্ট ফি সংশোধনের জন্য আপনারা সময় দিবে হাইয়েস্ট 21 দিন। এই 7 আদেশের 11তে যে 21 দিন, এই 21 দিনের পরে আর সময় বাড়ানোর সুযোগ নাই। এই জায়গা কস্ট ফর ডিলেরও বিধান নাই। আর আপনি যেটা বলছেন 35-এর ক্ষয়ের 1, সেটা বলছিলাম যে আরজি সংশোধন। আরজি সংশোধন মানে আরজিতে কোনো ভুল ছিল, 6 আদেশের 17তে আবেদন করছে, 6 আদেশের 17তে আবেদন করলে আদালত 6 আদেশের 18তে আদালত নির্ধারিত সময় দেয় অথবা 14 দিন। ওখানে মেয়ে শব্দটা ব্যবহৃত হয়েছে। সো এখানে যদি কেউ দেরিতে আসে, আদালত ইচ্ছা করলে বিলম্বের খরচ রেখে তার সময় বাড়াতে পারে। কিন্তু আরজি সংশোধন বলতে এখানে 6 আদেশের 17 বোঝানো হয়েছে, কিন্তু যদি 7 আদেশের 11তে আরজি খারিজের ক্ষেত্রে যে মামলার মূল্যমান সংশোধন করতে বলে বা কোর্ট ফি সংশোধন করতে বলে, এই ক্ষেত্রে কিন্তু 21 দিনের বেশি সময় বাড়াতে পারবে না। রুপি বুঝছেন কিনা? স্যার, না বুঝতে পারছি না বিষয়টা আমি। এখনো বুঝতে পারছেন না? স্যার, কেমন একটা হজবরল লাগছে। না, হজবরলা কেন হবে? কস্ট ফর ডিলেতে ওই জায়গা কিন্তু 21 দিনের কথা বলে নাই, ওই জায়গা বলছে 14 দিন বা আদালত নির্ধারিত সময়। আর আপনি যেটা হজবরল্লাহ করতেছেন, আগে আগে ওই যে 21 দিনের যে বিষয়টা, ওই প্রশ্নটা আগে যাই পড়েন, আমি আপনাকে আলাদা বোঝাই দিব। ওটা আগে ভালোভাবে পড়েন, যান কোথায় পড়াইছিলাম ওটা আগে ভালোভাবে যাই দেখেন, তারপরে এটা দেখেন, দুইটা দেখেন। আপনারা দুইটা বিষয় আমি স্টাডি করতে দিলাম, একটা হলো আরজি সংশোধনের সময়, আর একটা হলো 7 আদেশের 11তে মকদ্দমার মূল্যমান অথবা কোর্ট ফি সংশোধনের সময়, দুইটা দুই জিনিস। আরজি সংশোধনের সময় বলছে 6 আদেশের 18তে আদালত নির্ধারিত সময় অথবা 14 দিন, আর 7 আদেশের 11তে যে মকদ্দমার মূল্যমান অথবা কোর্ট ফি সংশোধনের যে সময়, এটা সর্বোচ্চ 21 দিন। ওই 21 দিনের বেশি আর বাড়াতে পারবে না, আদালত বিলম্বের খরচ নিয়েও পারবে না। কিন্তু 6 আদেশের 18তে যেটা বলছে যে আরজি সংশোধনের সময় আদালত নির্ধারিত সময় বা 14 দিন, এটা যদি পরবর্তীতে দেরি করেও দেয়, আদালত বিলম্বের খরচ রেখে বাড়াতে পারে। এখন দুইটা জিনিস আপনার মাথায় ঢুকে গেছে। আপনি ভাবতেছেন যে আরজি সংশোধনের সময় মনে হয় 21 দিন, না, আরজি সংশোধন মানে 6 আদেশের 18তে হয় 14 দিন, নাহলে আদালত নির্ধারিত সময়। আর 7 আদেশের 11তে যেটা আছে ওটা কিন্তু আরজি সংশোধন না, ওটা হচ্ছে মকদ্দমার মূল্যমান অথবা কোর্ট ফি সংশোধন, সর্বোচ্চ কতদিন? 21 দিন। মানে মোকদ্দমার মূল্যমান ফি বা কোর্ট ফি যদি সংশোধন প্রথমে করা না যায়, পরে কস্ট দিয়ে করা যাবে, এটা বলতে চাচ্ছেন? না না, মূল্যমান সংশোধন তো আর কস্ট দিয়ে করা যাবে না, মূল্যমান সংশোধন তো সর্বোচ্চ সময় 21 দিন, ওই জায়গায় কস্ট ফর ডিলে নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে স্যার, আরজি সংশোধনের সময় কস্ট ফর ডিলেটা নেওয়া যাবে, যে এটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বুঝতে পারছি আমি। তারপরেও যদি কনফিউজ থাকেন, তাহলে আরজি খারিজের ওই প্রশ্নটা আগে পড়েন, ও মানে ওই প্রশ্নটার ভিডিও দেখেন, আবার এটা দেখেন, তারপর না বুঝলে আবার বোঝাবো। আপনি আগে এই যে দুইটা জিনিস বললাম, এই দুইটা জিনিস আগে ভালোভাবে দেখেন। ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।